দর্শক, স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। মঙ্গলবারে 7 দিনে সাধারণত আমরা নদী, পরিবেশ, প্রাণ প্রকৃতি নিয়ে কথা বলি এবং এই সময়ে দেশের প্রায় 18টি জেলায় বন্যা চলছে এবং প্রতি বছরই এই সময়ে বিশেষ করে সিলেট এবং উত্তরাঞ্চলে মানুষ এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করেন। প্রশ্ন অন্য জায়গায়, যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে বন্যা হবে, ঝড় হবে, জলোচ্ছ্বাস হবে, কিন্তু প্রতি বছরই এই বন্যা এলে দুর্ভোগটা কেন হয়? বিশেষ বিশেষ অঞ্চলের মানুষেরা পানিবন্দী হয়ে পড়েন, দীর্ঘদিন পানি আটকে থাকে, মানুষের ত্রাণ সহায়তা প্রয়োজন হয়, এরকম পরিস্থিতি তৈরি হয়। নদীমাতৃক দেশে বন্যা হবেই, কিন্তু এই দুর্ভোগগুলো কেন হবে? তার মানে নদী এবং হাওর, জলাশয় অর্থাৎ রিজার্ভার, যেখানে পানি এসে জমবে বা যেখান থেকে পানিটা চলে যাবে বঙ্গোপসাগরে, সেইখানে পানির ধারণ ক্ষমতা কি কমে যাচ্ছে এবং তার ফলে কি বন্যার দুর্ভোগ বাড়ছে? আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শেখ রোকন, তিনি সাংবাদিক এবং একই সঙ্গে বাংলাদেশ রিভার অ্যান্ড পিপলের মহাসচিব। স্বাগত। এবং আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মীর মোহাম্মদ আলী, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে অনলাইনে সিলেট এবং রংপুর থেকে দুজন আমাদের নদী রক্ষা আন্দোলনের কর্মী যুক্ত আছেন। রংপুর থেকে অধ্যাপক তুহিন ওয়াদুদ এবং সিলেট থেকে আব্দুল হাই আল হাদি। আমি একটু রংপুরেই যাই প্রথমে। অধ্যাপক তুহিন ওয়াদুদ, আজকেই একটি খবর, এই অনুষ্ঠানে ঢুকবার আগে আমি বিডি নিউজে দেখলাম যে উত্তরে ভারী বৃষ্টিতে 2 দিন পানি বাড়ার আভাস, এবং খবরে যেটি বলছে যে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু আগামী 2 দিন উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে কারণ বৃষ্টি বাড়বে। এখন আপনি যেই মূলত শহর থেকে যুক্ত হয়েছেন, রংপুরে কোন কোন এলাকায় এবছর বন্যাটা বেশি হচ্ছে এবং দুর্ভোগটা আসলে কেমন? একটু আচ্ছা, আমি একটুখানি দু একটা শব্দ বোধহয় কম শুনতে পেয়েছি। আমি এই অঞ্চলের বন্যা পরিস্থিতির কথা একটু বলতে চাই। জি, ঠিক আছে তো? আমার আপনার কথা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সেটি হচ্ছে যে এই অঞ্চলে প্রতি বছর বন্যা হয়। বন্যা হওয়া নিয়ে আমাদের আসলে আপত্তির কিছু নেই। বন্যা, নদীমাতৃক দেশ, বন্যা হয়, বন্যা হবে, কিন্তু কোন পানিতে আসলে কতটুকু বন্যা হবে, কিংবা এখন যে পানি ধরুন এই অঞ্চলে আছে, এই অঞ্চলের এই পানিতে কতখানি বন্যা হওয়ার কথা, এটা হচ্ছে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। রাইট। যে এই ধরুন আমরা তিস্তা নদী দিয়ে আলাপটা শুরু করি। ধরুন তিস্তা নদী ধরুন এখন কোথাও কোথাও 10-12 কিলোমিটারও প্রস্থের রূপ লাভ করেছে, কিন্তু এই নদীর গভীরতা কতটুকু? আপনি যদি তিস্তা ব্যারেজ এলাকায় যান, গিয়ে দাঁড়ান, তাহলে দেখবেন মনে হবে যে বিশাল পানির স্রোত, ব্যাপক শক্তি নিয়ে এই পানি এগিয়ে যাচ্ছে। আপনি যদি তিস্তা কিংবা কাউনিয়া পয়েন্টে গিয়ে দাঁড়ান, তাহলে দেখবেন যে পানির সে কি স্রোত, কিন্তু পানি হাঁটুর সমান। আচ্ছা, অর্থাৎ পানি যে অনেক পানি যাচ্ছে তা না, পানির পরিমাণ তুলনামূলক কম, কিন্তু এই পানি যেহেতু অনেক জায়গা প্রশস্ত, কিন্তু প্রশস্ত জায়গা থাকা সত্ত্বেও যেহেতু গভীরতা নেই, সেহেতু অল্প পানি। তুহিন ওয়াদুদের নেটওয়ার্ক একটু আটকে গেল বোধহয়। অনেক না না, এটা ধরুন যে পানির এই বন্যা হতো না যদি এর গভীরতাটা ঠিকঠাক থাকতো। আমি ধরুন আরেকটা কথা বলি, এই তিস্তা নদীর অনেকগুলো শাখা নদী, সেই শাখা নদীগুলোকে মেরে ফেলা হয়েছে। আমি যদি ধরে ধরে বলি, ধরুন মানাস একটা বেশ স্বাস্থ্যবান নদী, তিস্তার শাখা নদী, মানাসকে মেরে ফেলা হয়েছে। বাইশাডারা দারুণ স্বাস্থ্যবান নদী, মেরে ফেলা হয়েছে। ঘাঘট, এই নদীটাকে একদম মেরে ফেলা হয়েছে। তাহলে এই যে এরকম আরো অনেকগুলো নদীকে মেরে ফেলা হয়েছে। নদীতে পানি আসবে, আবার শাখা নদী দিয়ে পানি বেরিয়ে যাবে। এটা একটা প্রাকৃতিক ভাবে একটা জল ব্যবস্থাপনা পদ্ধতি কিন্তু প্রকৃতি গড়ে দিয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই পানিতে প্রচুর ফসলের ক্ষতি হয়, সুতরাং নদীগুলোর মুখ বন্ধ করে দাও। নদীর মুখ যখন বন্ধ করে দিয়েছে, যখন বাঁধ দিয়েছে, এই বাঁধ দেওয়ার পর কি হয়েছে? তখন প্রচুর পানি ওদিক দিয়ে যাওয়ার কথা, শাখা নদী কিন্তু আর পানি পাচ্ছে না। তখন নদীর ভাঙনটা হয়েছে একদম, মানে তিস্তাকে তো এমনিতেই পাগলি নদী বলে।
তখন তার ভাঙনটা হয়েছে একদম কোন রকম বাদ বিচার নেই, প্রচুর ভেঙেছে। এই ভেঙে এই মাটি গিয়ে নদীতে পড়েছে। আবার তিস্তা নদী অবিশ্বাস্য রকমের পরিবহন করে, এগুলো গিয়ে পড়েছে নদীতে। আবার ধরুন নদীর এখনকার যে বাস্তবতা সেটা একটু জানিয়ে রাখি। 2014 সালের পর থেকে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করে ভারত। ফলে সারা বছর পানি গেলে নদীর তলদেশের যেই বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যটা হারিয়ে ফেলেছে। এখন কি হয়, যদি আপনি শুষ্ক মৌসুমে আসেন দেখবেন প্রচুর চাষাবাদ। এই চাষাবাদে প্রচুর পরিমাণ শস্য উৎপাদন হচ্ছে বটে, কিন্তু নদীর তলদেশে ভারী ভারী মেশিন চালানো হচ্ছে। তারপর ধরুন বাদামের অনেক অংশ ছাড়িয়ে রাখা হচ্ছে। ভুট্টা চাষ হচ্ছে, ভুট্টাটুকু নিয়ে সবটুকু রেখে আসা হচ্ছে। এরকম করে করে নদীর তলদেশের যে স্বাভাবিক বৈশিষ্ট্য সেটা কিন্তু আর থাকছে না। ফলে তলদেশ আরো দ্রুত ভরাট হচ্ছে। এবছরের একটা বিষয়, আমি রোকন ভাই আছেন, রোকন ভাইয়ের জ্ঞাতার্থেও বলি, নিশ্চয়ই রোকন ভাই জানেন, এবছর আমরা সাধারণত বন্যা শেষ হয়ে যাওয়ার পর দেখা যায় যে ওই অক্টোবর নভেম্বরের দিকেই তিস্তার পানি বা পানি কমতে কমতে স্বচ্ছ টলটলে পানি হয়। এবার টলটলে পানি আসবার জন্য তিস্তা নদীতে অপেক্ষা করতে হয়েছে ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত। তার কারণ উজানে যেই তাদের বাঁধ ভেঙেছে, নতুন নতুন অনেক জায়গা ভেঙেছে, তখন কিন্তু যেই মাটিটা এসেছে এই মাটি কিন্তু নিচে জমাট হতে অনেক দিন লেগেছে। আমি এক বোতল পানি নিয়ে এসেছিলাম, যে এটা কি অবস্থা দেখি। অনেক দিন, প্রায় 15-20 দিন লেগেছে এই উপরের এই ময়লাগুলো নিচে জমতে। অর্থাৎ বালুকণা থাকলে দ্রুত জমে যায়, যখন মাটি ভেঙে আসে সেই মাটিটা ঘোলা জল স্বচ্ছ হতে অনেক দিন সময় লাগে। আমি শুধু তিস্তার কথা বলছিলাম। আমরা যদি তিস্তা ধরলা, এখানে কিন্তু একটা খুব সহজ বিষয় যদি আমরা দেখি, যে একটা নদী, এখানে পানি আসবে, এই পানি বহন করে যাবে। দেখুন আমাদের বিলগুলোকে আমরা মেরে ফেলেছি, বিলগুলোর সঙ্গে নদীর সংযোগটাকে বন্ধ করে দিয়েছি। আগের দিনে কি হতো, নদীর গভীরতা কি আমরা ঠিক করে দিয়েছি? তা তো নয়। নদী আগে এত গভীর ছিল, নদী নিজ প্রয়োজনে গভীরতা তৈরি করে নিয়েছিল, কিন্তু পানিও তো আমরা নদীর কমিয়ে দিয়েছি। আমাদের শাখা নদীগুলোকে আমরা কি করে মেরেছি, উপনদীগুলোর আমরা কি করে সর্বনাশ আপনার কাছে করেছি। আসবো আমি এই একটা পয়েন্ট এখান থেকে একটু শেখ রোকন, আপনার কাছে এই পয়েন্টটা নিয়ে যেতে চাই। তার মানে বন্যা তো হবারই কথা, বন্যা হবেই, কিন্তু যখন আপনি নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে, নদীর পানির ধারণ ক্ষমতা যখন কমে যাচ্ছে, এইটা বন্যাটা দুর্ভোগে পরিণত হচ্ছে। এই চিত্রটা তুহিন রংপুরের কথা বলছেন, সিলেটেও প্রতি বছরই বন্যা হয়, সেখানে মানে বাস্তবতা একই রকম কিনা? এটা সারা দেশেরই বাস্তবতা। তুহিন ভাই যা বলছেন এটা আসলে সারা দেশেরই চিত্র। আপনার ধরেন আমরা বিপদ সীমার যেটা বলি বন্যার, এইটা তো 60-এর দশকে ঠিক করা, যে যদি আপনার 4টা রং থাকে, সবুজ, হলুদ, লাল, কমলা, যদি আপনার বিপদ সীমার নিচে থাকে তাহলে হলুদ হবে, উপরে গেলে হচ্ছে লাল, কমলা হবে, আর 1 মিটার উপরে গেলে লাল হবে। এই তো এইটা যে বিপদ সীমার যে খুঁটিগুলো, যে মাপ, আমাদের 112টা স্টেশন আছে যেখানে আমরা বন্যার নদীর পানি মাপি। তো এগুলো তো তখন বসানো, এর মধ্যে তলদেশ, তুহিন ভাই যেটা বললেন যে তলদেশ তো উঁচু হয়ে গেছে, ধারণ ক্ষমতা কমে গেছে। এবং এইবার খুব মজার, আপনি চিনেন, তুহিন ভাই চেনে, আমিও চিনি, আমাদের বন্ধু নাহিদ হাসান নলেজ, উনি ফেসবুকে লিখছেন একটা আমাদের ট্যাগ করে, যে এবার চিলমারির দিকে যে ভূমি, যেটা ডাঙ্গা, সেখানকার চেয়ে পানি কম হচ্ছে নদীর বুকে চর যেখানে, তার মানে এতটা উঁচু হয়ে গেছে। আমাদের একটা খুব সিলেট অঞ্চলের কথা আপনি বললেন, সেখানে খোয়াই নদী বলে একটা নদী আছে, সেটার 2 পাশে বাঁধ দেওয়া হয়েছে, ফলে প্রতি বছর এটা ভরাট হচ্ছে। এখন হবিগঞ্জ শহরের চেয়ে খোয়াই নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, তো ফলে বন্যা খুব দ্রুত হবে। এইটা একটা প্রতীকী, খোয়াই নদীটা গোটা, যেহেতু তিস্তা বা ব্রহ্মপুত্র, গঙ্গা, এগুলো আমরা তো ওইভাবে দেখতে পারি না, এটা দেখতে পারি। তো প্রত্যেকটা নদীর এই অবস্থা হচ্ছে যে তলানি প্রবাহ বা সিলটেশন, তুহিন ভাই যেটা বললেন যে এটা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত থেকে যায়, এবং এটা কথা ছিল যদি পানি পর্যাপ্ত থাকতো তাহলে এটা বঙ্গোপসাগরে যাবে, আমাদের ভূমি গঠন হবে ক্রমাগত দক্ষিণে, কিন্তু এটা বঙ্গোপসাগরে যাওয়ার জন্য যে স্রোত লাগবে সেটা নাই, পানি নাই, ফলে এটা আটকে যাচ্ছে। আর অল্প বন্যাতে বড় বিপর্যয় হচ্ছে। বন্যাটা আমরা একটু পানি বাড়লে সে বিপদসীমা ছাড়িয়ে যাচ্ছে, বিপদসীমা তো সারাচ্ছে, এটা একটা মাপ ভাঙন হচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে। বন্যা বরং না হওয়াটা আমাদের জন্য দুশ্চিন্তার হওয়ার কথা ছিল। প্রতি বছর বন্যা হতে হবে, তা নাহলে আপনার বিল ঝিলে মাছ থাকবে না, নদীর উর্বরতা বাড়বে না, পৃথিবী শান্ত হবে না বাংলাদেশ। এবং সেইটার টনি মরিসন বলে একজন
ইংরেজ উপন্যাসিক আছেন আমেরিকার, উনি বলছেন যে এটা নদীর স্মৃতি, প্রতি বছর সে তার এলাকা দেখতে আসবে কোথায় বন্যা। আচ্ছা, আচ্ছা। সেইটা এখন দুর্যোগ দুর্ভোগ হয়ে এবং যাচ্ছে। অল্পতে। আমার বরং হিসাবটা হচ্ছে, আপনি যদি দেখেন যে 2017 সাল পর্যন্ত প্রতি 4-5 বছর পর পর একটা বড় বন্যা হচ্ছে, তার আগে যতদূর যান 17-র পরে আপনি খেয়াল করে দেখবেন যে কোনো বড় বন্যা নেই। বন্যা হয়েছে কিরকম, একটা খুবই ক্লাউড বাস্ট, স্থানীয় আকস্মিক। সিলেটে হয়েছে, বান্দরবনে গত বছর আপনার মনে আছে যে রেল লাইন ভেসে গেছে। সিলেটে তার আগের বছর 22 সালে এটা 100 কত বছরের রেকর্ড ভেঙে বন্যা হয়েছে। এগুলো বিপর্যয় তৈরি হয়েছে, এইসব বাড়তেছে। আসলে হওয়ার কথা ছিল এখনকার পরে আষাঢ় মাসে এবং শ্রাবণ মাসে 3টা অববাহিকা একসঙ্গে বন্যা হবে, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, তাই তো? সেটাকে আমরা মৌসুমী বন্যা বলবো এবং এটা সারা দেশকে এক ধরনের পানির চাদরে ঢেকে দেবে। সেটা দিয়ে আপনার প্রকৃতি এবং প্রতিবেশের অনেক সুবিধা হবে। কিন্তু এখন আপনি দেখবেন যে ইরেটিক হচ্ছে, বিচ্ছিন্নভাবে। সিলেটে পানি কমতেছে, আজকে বিডি নিউজকে আপনি উদ্ধৃত করলেন, কিন্তু ইয়েতে উত্তরবঙ্গে বাড়ছে। আমি দেখলাম যে বন্যা যে ফোরকাস্ট স্টেশন আছে পানি উন্নয়ন বোর্ডের, এটাতে 112টা যে স্টেশন, এর মধ্যে আপনার 15টা হলুদ। এখন আমি আসার আগে দেখতেছিলাম যে পরিস্থিতি কি, আর 17টা হচ্ছে লাল। এবং সেইগুলো কোনো একটা বিস্তীর্ণ জায়গা না, ধরেন কলমাকান্দা একটা লাল হয়ে আছে, অমলশিদে একটা লাল হয়ে আছে, নুন খাওয়ায় হলুদ হয়ে আছে, কিন্তু সিরাজগঞ্জে লাল হয়ে আছে। তার মানে বন্যাটার মধ্যে কোনো ধারাবাহিকতা, বিচ্ছিন্নতা, ক্যারেক্টারটা নাই। এটা একটা বিচ্ছিন্ন একটা গেরিলা পদ্ধতিতে বন্যা আসতেছে। আসলে বন্যাটা হওয়ার কথা ছিল একটা জনযুদ্ধের মতো, সবাইকে ভিজিয়ে দিবে। সভা ভাই বলতেছিলেন যে বৃষ্টি হচ্ছে বিপ্লবের মতো, সবাইকে ভিজিয়ে দেয়। তো এরকম বন্যাটা আসলে একটা জনযুদ্ধের মতো, সবাইকে করবে। কিন্তু এখন একটা গেরিলা পদ্ধতিতে বন্যা আছে, বিপজ্জনক কৃষির জন্য, প্রকৃতির জন্য, মানুষের জন্য, নদীর জন্য। নদী থেকে শুরু হয়েছে এবং ভাঙ্গন ইত্যাদি এইসব কারণে এটা বড় দুর্যোগ হচ্ছে। একবার যদি দুর্যোগ হয় আপনি 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ সামলাতে পারেন, কিন্তু প্রতি 1 সপ্তাহ 15 দিন পর পর সিলেটে আপনি খেয়াল করবেন এটা 3য় বন্যা হচ্ছে এর মধ্যে। তো এটা তো সিলেটের মানুষকে, হাই ভাই আছেন এখানে, হাই ভাইকে নিশ্চয়ই অতিষ্ঠ করে তুলতেছে। এবং অতিষ্ঠতা মানসিক ব্যাপার, কিন্তু সম্পদের ক্ষেত্রে, ফসলের ক্ষেত্রে এটা আরো বেশি অতিষ্ঠ। আপনি ফসলের কথা বললেন, আমাদের সঙ্গে কৃষিবিদ আছেন মোহাম্মদ আলী, আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ান, এবং বন্যার সঙ্গে কৃষির একটা খুব মানে সম্পর্ক খুব সরাসরি, নিবিড় সম্পর্ক। বন্যা না হলে তো আমার ফসলের মাঠ উর্বর হবে না, কিন্তু সেই বন্যা নিয়ে এখন আমরা কথা বলছি, এটা বিপর্যয়, দুর্যোগ হয়ে যাচ্ছে। ফলে এই যে একদিনে তো পরিস্থিতিটা তৈরি হয় নাই, ফলে কৃষিবিদ হিসেবে আপনি আমাদের বন্যাটাকে কিভাবে দেখেন? আসলে আমি রোকন ভাইয়ের সাথে একরকম বলতে চাই, আমার দেশটা তো হচ্ছে নদীমাতৃক দেশ। এই নদী, বন্যা, পানি এটা হচ্ছে আমার জন্য একটা আশীর্বাদ। তার মানে আমার জেলেদের একটা সময়ে হচ্ছে পানি আসবে, সেই পানির সাথে কিছু আমার দেশীয় কিছু ফসল আছে, ওই ফসলগুলো হবে, ওই ফসলের পানি লাগবে, এবং ওর সাথে আমার দেশীয় প্রজাতির বিভিন্ন রকমের যে মাছগুলো রয়েছে। আপনি দেখবেন হাওড় এই এলাকার কিন্তু কিছু মাছের ঐতিহ্য আছে, যেমন ঢাকা শহরেও এখন দেখা যাচ্ছে চাষের মাছকেও তারা বলে হাওরের মাছ বলে বিক্রি করে। কারণ কি, মানুষের কাছে কিন্তু এখনো হাওরের মাছ খাওয়ার একটা প্রবণতা আছে, বা ওই জায়গার মাছের সুস্বাদু, বা এই জায়গাটার মানুষ কিন্তু এইগুলোর উপর নির্ভর করে। তো এখন আমার যেই এই মানে নদীর যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমে কিন্তু পলি আসবে, এটা স্বাভাবিক। কারণ এটা এই গঙ্গার উপর দিয়ে কিন্তু সারা পৃথিবীর সবচেয়ে বেশি পলি বয়ে চলে যাচ্ছে। তো এখন নদীর পানি কিভাবে যেত, সে তার চারদিকে ছড়িয়ে যাচ্ছে এরকম শাখা পোশাকার মতো। আমরা যখন এই শাখা পোশাকা বন্ধ করে দিচ্ছি, তখন কি হবে, এটা উপচে পড়ে যাবে। তার মানে এখন একটা উপচে পড়ে যাচ্ছে। এর পাশাপাশি অতি বৃষ্টি, যেটা এই বৃষ্টির ফলে যেটা হচ্ছে, তো আমাদের যেই চাষের যে সাইকেল, আমরা বলি জলবায়ু পরিবর্তনের কারণে কি হচ্ছে। আপনি দেখবেন এই বছর যে বৃষ্টি হয়েছে, দেখবেন বৃষ্টিটা কম সময় হইলো, এটার ইন্টেন্সিটিটা বেশি। দেখেন 1 মাসেই প্রায় 5000 হঠাৎ করে অনেক বৃষ্টি এবং 5000 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হচ্ছে, 4000 5000 করে। তার মানে এটা যখন হচ্ছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে গাছের অঙ্কুর উদ্গম বলেন বা অন্যান্য কাজের জন্য যেই পানি দরকার, তার চেয়ে বেশি পানি হচ্ছে। এবং আপনি দেখেন, আপনি অন্যান্য আশেপাশের দেশগুলোতেও কিন্তু বৃষ্টি হয়। আপনি যদি মালয়েশিয়া, থাইল্যান্ড এসব জায়গা দেখেন, মালয়েশিয়া দেখা যাচ্ছে সারা বছর
বছরই কম বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে কি হয়, তাদের ড্রেনেজ ব্যবস্থাটা ভালো, এটা চলে যাচ্ছে, মানে কোথাও পানিটা আটকে থাকে না। আমাদের পাশে মেঘালয় জি মোটামুটি একই রকম। কিন্তু দেখা যাচ্ছে আমার দেশে যখন বৃষ্টি হচ্ছে, বন্যা তো দুই রকম হয়, অধিক রকমের বৃষ্টি হয়ে একবার জলাবদ্ধতা হয়ে বন্যা হয়ে যাচ্ছে, তা না হলে ফ্লাশ ফ্লাড হচ্ছে। আমাদের যেটা আমরা বলছি মেঘালয়ের এই জায়গা থেকে পানি আসছে, এখন এইটা যখন আসছে তো তখন এক ভাই বলছিলেন যে অনেক কাদামাটিও আসছে। আমি রিসেন্টলি দেখলাম এটার সাথে অনেক দূষিত বজ্রও আসছে। আমি কিছু যেই দেশীয় যেই নদীগুলো রয়েছে, আমি চিন্তা করছিলাম যে আমাদের এই হাওরের এই এলাকায় যে মাছ আছে, এই মাছের মধ্যে প্লাস্টিক, ভারী ধাতু কি অবস্থায় আছে, কারণ কি আমাদের ওইদিকে তো ইন্ডাস্ট্রিটা ওইভাবে নাই। হয়তো বা লাস্ট কয়েক বছরে আমরা অনেক ডেভেলপমেন্ট করেছি। কি করেছি আমরা, ওই যে মাঝখানে দেখেছি যে ভৈরবের উপরে 50টার উপর আছে, কালভার্ট আছে, তো একটা নদীর কি 50টা কালভার্ট নেওয়ার ক্ষমতা আছে কিনা, এই জন্য আমরা দেখেছি ভৈরব ডুবে গেছে। তো এখন আমার যে হাওরের যে ক্রিস ক্রস এরিয়া, এই এরিয়াটার মধ্যে আমি যেইভাবে বাদ দিয়েছি, এটা তো ক্যারেক্টার নষ্ট হয়ে গিয়েছে। এরপর আমি চিন্তা করছি তো ওই জায়গায় ওইভাবে তো ইন্ডাস্ট্রি নাই, তো ওইখানে আমরা দেখলাম এই বর্জ্য আসলো কোত্থেকে, এই বজ্র আসলো, তো এগুলা তো ট্রান্সবাউন্ডারি রিভারের বজ্র। এটা আরেকটা বড় সংকটের জায়গা। আমরা এটা একটু ফোকাস করবো। একটা বিরতির সময় হলো তো, আমাদের সঙ্গে সিলেট থেকে আছেন আব্দুল হাই আল হাদি। হাদি ভাই, আপনার কাছে একটু পরে আসছে, বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে আসবো। বিশেষ করে সিলেটে বন্যার এবার মানে ভয়াবহতাটা কোথায় কোথায় বেশি দেখছেন আর কি, এটা একটু জানবার চেষ্টা করবো। দর্শক, আজকে আমরা যে প্রশ্নটা দিয়ে অনুষ্ঠানটা করছি যে সমস্যা বন্যা নাকি নদী ব্যবস্থাপনা, একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে যেহেতু মঙ্গলবার, আমরা নদী নিয়ে কথা বলছি এবং এই সময়ে দেশের প্রায় 18টি জেলায় বন্যা হচ্ছে এবং নদীমাতৃক দেশে বন্যা হবে, এটি খুব স্বাভাবিক। কিন্তু তারপরেও আমরা দেখছি প্রতি বছরই এই বন্যাটি দুর্যোগে পরিণত হচ্ছে এবং তার পেছনে মূল কারণ আমরা যেটি বুঝবার চেষ্টা করছি যে নদী ব্যবস্থাপনার সংকট কিনা। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শেখ রোকন, মীর মোহাম্মদ আলী এবং অনলাইনে রংপুর থেকে যুক্ত আছেন অধ্যাপক তুহিন ওয়াদুদ এবং সিলেট থেকে নদী রক্ষা আন্দোলন কর্মী আব্দুল হাই আল হাদি। হাদি ভাই, একটু আপনার কাছে জানতে চাই যে এই সময়ে সিলেটে বন্যাটা কোন এলাকায় বেশি হচ্ছে এবং তার ফলে মানুষের দুর্ভোগটা কেমন আসলে? ধন্যবাদ। আসলে সিলেটে এই পর্যন্ত যে বন্যা চলমান আছে সেটা হচ্ছে 3য় পর্বের বন্যা, মানে এই মৌসুমের 3 নম্বর বন্যার পর্যায়ে চলছে। প্রথম পর্বে আমরা দেখেছি যে মেঘালয়ের সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সিলেটের, সেগুলোতে মারাত্মক রকম ক্ষতি হয়েছে জান এবং মালের। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি যে ওই মেঘালয়ের পার্শ্ববর্তী অঞ্চল এবং সিলেট শহর, ঈদের দিন সিলেট শহরের প্রায় 1/3 পানি নিচে ডুবে যায়। বর্তমান পর্যায়ে আমরা দেখছি যে অন্যান্য অঞ্চলের সাথে একটু ভিন্নতা দেখছি, সেটা হচ্ছে যে কুশিয়ারার তীরবর্তী যে জনপদ জকিগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, উসমানীনগর, দক্ষিণ সুরমা, মানে এই জায়গাগুলোতে একটু বেশি ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে এবং ভোগান্তিটা অনেক বেশি হচ্ছে। আপনার গত বছরের সঙ্গে বা তার আগে যদি 1-2 বছরের সঙ্গে তুলনা করেন, এবারের বন্যার চরিত্র কি একই রকম আছে নাকি চরিত্র বদলে যাচ্ছে? চরিত্রগতভাবে যদি আমরা একটু তুলনা করি, তাহলে আগের বন্যাটা ছিল মানে 2022 সালের যে বন্যা, সেটা ছিল আসলে দীর্ঘদিন বিরতির পরে একটা বন্যা হয়েছিল এবং মানুষের কাছে সেটা মানে আঘাতটা ছিল খুবই মানে মানে শিহরণ জায়গা নিয়ে মানুষজন হঠাৎ করে দেখেছে এই বন্যা, একটা জেনারেশন। তো বর্তমান মানুষজন 2022 সালের সাথে তুলনা করছে এবং মনে করছে যে 2022 সালের বন্যার চেয়ে বর্তমান বন্যাটা দীর্ঘস্থায়ী, বাট ক্ষয়ক্ষতির দিক দিয়ে অনেকটা সহজ। এবার ক্ষয়ক্ষতি কম হচ্ছে না, ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে, কিন্তু আগের বার যেভাবে পাহাড়ি ঢল এসে 2-4 দিনে বা 1 সপ্তাহের মধ্যে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে গেছে, মানুষের মধ্যে প্রস্তুতির খুবই অভাব ছিল, এবারেও প্রস্তুতির অভাব ছিল। তো 3টা ফেজে আসার কারণে মনে হয় যে মানুষের মধ্যে এই বিষয়টার ক্ষেত্রে কিছুটা সচেতনতা এসেছে। একটা প্রশ্ন, সেটা হলো যে এই যে তুহিন ওয়াদুদ রংপুর থেকে বলছিলেন যে শাখা নদী ভরাট করে ফেলা, মুখ বন্ধ করে দেয়া, নদীতে পানি প্রবাহ কমে যাওয়া, নানা কারণেই বন্যাটা এখন দুর্যোগে পরিণত হচ্ছে। সিলেটের বাস্তবতাও কি একই রকম, যে সেখানেও কি নদী ভরাট হওয়ার কারণেই এখন যেই পানিটা চলে যাওয়ার কথা ছিল সেটি যেতে পারছে না বলে বন্যাটা হচ্ছে, এরকম কিনা? অনেকটা এরকম, কিন্তু সিলেটের ক্ষেত্রে আমি আরেকটু যোগ করতে চাই যে সিলেটের যে ভৌগোলিক অবস্থান এবং ভূতাত্ত্বিক গঠন, সেইটা সৃষ্টিগতভাবে
এখানকার মানে পানি জমে থাকার একটা মানে প্রবণতা আছে। আমরা যদি অষ্টাদশ শতক বা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওই সময়গুলো তুলনা করি, যেগুলো এই ঐতিহাসিক দলিলপত্রে পাওয়া যায়, আমরা দেখি যে সেই সময়েও কিন্তু বন্যা হতো এবং বন্যার কারণে মানুষের ভোগান্তি হতো। তো সিলেটের ক্ষেত্রে যেটা হয় যে সিলেটের চতুর্পাশে আমরা দেখতে পাই যে সিলেট একটা পাহাড় ঘেরা অঞ্চল। শুধুমাত্র তার পশ্চিম দিকটা মানে উন্মুক্ত আছে, বাট আমরা যদি উত্তর দিক দেখি এখানে জৈন্তিয়া হিলস, খাসি হিলস এবং গারো হিলস, তার পূর্ব দিকে কাছাড়ের হিলস এবং দক্ষিণ দিকে ত্রিপুরা এবং লুসাই পর্বতমালা। এই যে জায়গাগুলো থেকে যে বিশাল পরিমাণ পানি আসে এবং আমাদের স্থানীয়ভাবে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, দুইটা মিলে কিন্তু এখানকার মানে পানির ইয়েটাকে অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে তুলে। এবং এখানে একটা কথা আমি বলে রাখতে চাই, যেটা হচ্ছে যে সিলেটে প্রায় জাতীয় নদী রক্ষা কমিশনের সর্বশেষ 2023 সালের হিসাব মতে 168টি নদী আছে সিলেট বিভাগে, মানে সিলেট অঞ্চলে। তো এর মধ্যে 17টি নদী হচ্ছে ভারত থেকে আসা, 17টির মধ্যে আবার 9টি হচ্ছে ত্রিপুরা থেকে আসা, 2টি আসাম থেকে এবং বাকি 8টি এসেছে মেঘালয়। এখন আমাদের পার্শ্ববর্তী যে মেঘালয়, সেইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান এবং এই মেঘালয় পর্বতমালার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা খুব দ্রুত মানে প্লেন ল্যান্ডের থেকে হঠাৎ করে উঠে গেছে 180 ডিগ্রি বরাবর উপরের দিকে উঠে গেছে। এটা কোনো ঢালু ইয়া নেই ওইভাবে অন্যান্য পর্বতমালায় আমরা যে করেছি। তো উপর থেকে যখন এই চেরাপুঞ্জি সহ ভারতের এই যে খাসি হিলস বা গারো হিলসে যখন বৃষ্টিপাত হয়, তখন এটা নিচে নামতে নামতে হয়তো খুব কম সময় লাগে এবং নিচে নামার সাথে সাথে এগুলা কিন্তু রিলিজ হতে পারে না। রিলিজ না হওয়ার কারণে এই অঞ্চলে মানে খুবই খারাপ অবস্থা হয় এবং সেটা ঐতিহাস। জি, এখন যে পরিস্থিতি মানে বন্যা কি একটু পরিস্থিতি উন্নতি হচ্ছে নাকি স্থিতিশীল? বন্যা আজকে আমরা সর্বশেষ এইটুকু জানি যে কুশিয়ারা এবং সুরমা এখনো 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। সুতরাং বন্যার কিছু অঞ্চলে কমছে, আবার কিছু অঞ্চলে পানি বাড়ছে, অনেকটা স্থিতিশীল বলা যায়। কিন্তু এই কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে যে পরিমাণ বৃষ্টি হয়েছে ঘন্টা ব্যাপী, সেই বৃষ্টির কারণেই হয়তো আমরা অনুমান করছি যে 2 থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পানি বেড়ে যেত। জি, হাদি ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হওয়ার জন্য। রকম ভাই অনেকগুলো পয়েন্ট হাদি ভাই বললেন যে যেমন সিলেটের বাস্তবতাটা একটু আলাদা, চারপাশে পাহাড় তো, এবং ভারতের অংশ থেকে যখন পানিটা নামে ও দ্রুত, এত দ্রুত নামে এবং ও হয়তো সরাসরি যেতেও পারে না, আবার তার নদী ভরাট হওয়ার একটা কারণ তো আছেই। তার মানে এই বন্যা নিয়ে যখন আপনি কথা বলেন তখন উত্তরবঙ্গ, আপনি যেমন বলছিলেন যে বন্যাটা একসঙ্গে সব জায়গায় হওয়ার কথা এই সময়, তার মানে এই ক্যারেক্টারটাতে বদলে যাচ্ছে। সেখানে আমাদের এই আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্ক দুই দেশের নদী ব্যবস্থাপনা, এইখানে কোনো ঘাটতি আছে কিনা? দেখুন, এই হাদি ভাই হয়তো সময় পেলে আরও যোগ করতেন যে উত্তরবঙ্গে আমরা যেমন দেখি যে নদী ভরাট হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, সিলেট অঞ্চল তো হাওরটা নিজেই আপনার সাগর হয়ে ওঠে বর্ষাকালে। এই সময় একটা বিরাট রিজার্ভার, সেখানে আপনার পানি ধারণ ক্ষমতায় অনেক ব্যাপক। তো সেটা তো ভরাট হয়ে যাচ্ছে, নানা স্থাপনা হচ্ছে, অনেক স্থাপনার নাম আপনি নিতে পারবেন না যেগুলো হাওর দখল করে করা হয়েছে। তো ফলে বন্যাটা অল্পতেই হচ্ছে। আর আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে তো অবশ্যই সম্পর্ক আছে এটা, কারণ আমরা যতগুলো পানি পাই সরাসরি বাংলাদেশের ভূসীমার মধ্যে বৃষ্টিপাত ছাড়া বাকিগুলো আন্তঃসীমান্ত নদী দিয়ে আসে এবং প্রত্যেকটা আন্তঃসীমান্ত নদী আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো না কোনোভাবে ডেটোরিয়েট করছে। ডেটোরিয়েট করছে কিভাবে? হয় খনিজ সম্পদ তোলা হচ্ছে, না হয় বন উজাড় করা হয়েছে। তো ফলে বৃষ্টিপাত যে হলো পাসিঘাটের পরে অরুণাচল থেকে এই বিস্তীর্ণ উত্তর পূর্ব ভারতে যে বৃষ্টিপাত হয়, সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, এদিকে এগুলো সব বাংলাদেশে আসে। তো এই বৃষ্টি যখন সারা বছর পানিটা ধরে রাখতো গাছপালা ও রিজার্ভার, অন্যান্য ভূপ্রকৃতি, তো সেগুলো যখন আপনার ধ্বংস করা হচ্ছে তো পানিটা ধরে রাখতে পারতেছে, সরাসরি আসছে, ছেড়ে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে পানি, শুধু তো পানি আসতেছে না, তুহিন ভাই বলছেন যে ঘোলা পানি এখন বেশি আসতেছে, কাদা পানি, তো ফলে সিলটেশন আসতেছে। তার মানে আগে যে হারে নদীগুলো ভরাট হতো, যে হারে আরো বেশি দ্রুত ভরাট হচ্ছে,
তারপরে আরেকটা এটার যে প্রকৃতি, যে সারা বছর আপনি পানি আসতে থাকবে, তারা একটা প্রকৃতি ধ্বংস করছে, একটা বন উজাড় করছে, আবার হলো অনেকগুলো বাদ দিয়েছে অনেকগুলো নদীতে, তথাকথিত উন্নয়ন প্রকল্প। তো ফলে সে সারা বছর আপনি পানি পাচ্ছেন না। তিস্তায় যদি সারা বছর পানি থাকতো তাহলে যে সিলটেশনটা জমতো এটা সারা বছর ধরে ধীরে ধীরে চলে যেত। রাইট। তো এখন আপনি 4 মাস পানি সারা পাচ্ছেন, বছর, কিন্তু এক সময় পানি আসছে। হ্যাঁ, পানি 8 মাস পানি থাকতেছে না। তো তার মানে থেকে যাচ্ছে এবং ভরাট হয়ে যাচ্ছে। তো ফলে আন্তঃসীমান্ত নদীগুলোর ক্ষেত্রে 3 রকম বিপদ বন্যা আমাদের আসছে, এবং এইটা বন্যার ক্ষেত্রে যে দুর্যোগময় হয়ে উঠছে শুধু আমাদের না, আপনি দেখবেন আসামে গত 10 বছর 20 বছরের আপনি যদি তালিকা করেন যে সেখানেও ক্রমাগত দুর্যোগ হয়ে উঠছে, মানুষের প্রাণহানি সম্পদহানি বাড়ছে। তো ফলে আন্তঃসীমান্ত নদীগুলো খুবই প্রাসঙ্গিক আমাদের বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে, নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে, এবং এটাকে দুর্যোগ হয়ে ওঠা ঠেকানোর ক্ষেত্রে শুধু বাংলাদেশের ভূরাজনৈতিক সীমারেখার ভেতরে থেকে আমরা এটা পারবো না। এটা বন্যা ব্যবস্থাপনাটা এটা আঞ্চলিক হতে হবে, ভারত এবং বাংলাদেশ মিলে অবশ্যই হতে হবে, এবং সেক্ষেত্রে কিছু কিছু ব্যবস্থা আমাদের উজানের দেশে নিতে হবে। চীনকে আমরা এখানে চীনের ক্ষেত্রে দেখুন এটা একটা রেটরিক আছে, কিন্তু বৃষ্টিপাতের যে অংশ যেটা আসলে বন্যা হয় সেটা কিন্তু অরুণাচলের পরে হয়। পাসিঘাট যেখানে ভারত বাংলাদেশ, সেখানে শুধু সেই পর্যন্ত বরফ গলা পানি আসে, তিব্বতে তো বৃষ্টিপাত হয় না, তুষারপাত হয়, জমে এবং ধীরে ধীরে আসে। তো ফলে বন্যার ক্ষেত্রে চীনের ভূমিকা সেই অর্থে নগণ্য, ধর্তব্য না। আচ্ছা, মীর মোহাম্মদ আলী, আমরা বিরতিতে যাবো, তো তার আগে একটা ছোট্ট বিষয়, তার মানে নদী ব্যবস্থাপনাটাই বন্যা দুর্যোগ হয়ে উঠবার কারণ, ব্যাপারটা এরকম, মানে এই উপসংহারে যাওয়া যায় না? শুধু মানে ব্যবস্থাপনা, এটার সাথে তো এমনিতে আমরা দেখছি জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে, আমরা দেখছি এটা ঘন ঘন হচ্ছে। যেমন আগে সিলেটে হচ্ছে একবার হতো, মানুষের যেই দুর্ভোগ, এখন হয়তো বা হাদি ভাই বলছিলেন এবার একটু তারা মানিয়ে নিয়েছে, কিন্তু একটা জায়গায় যদি 3 বার বন্যা হয়, এটা ভাবা যায় যে ওই মানুষটা আসলে করবে কি? একটা বছরে যদি 3 বার বন্যা হয় তাহলে তার অবস্থা কি? আর ওই জায়গায় এমন কোন প্রাকৃতিক সম্পদ আছে, তারা তো পুরো নির্ভর করছে কৃষি বা মৎস্য বা অন্য কোনো না কিছুর উপরে, কিন্তু তারা যদি এই প্রস্তুতিতেই থাকে তাহলে তাদের আর্থিক সামাজিক অবস্থা তো আর ওরকম না। তাই এই দুর্ভোগটা যখন পকেটে টাকা না থাকে, এই দুর্ভোগটা তো আরো বহুগুণে বেড়ে যাবে। আর এমনিতে তো চাইলেই তো ওই একজন লোক বাড়ি চেঞ্জ করে সিলেট শহরে এটা চাইলেই তো পারছে না, তাহলে তো ওই সুযোগটাও তো ওইভাবে নাই। আর এখন এই জন্য আমরা অনেক ঢাকায় এসে আপনি খাবার পাবেন না, আপনার ফসল নষ্ট হয়ে যাবে, আপনার মাছ হচ্ছে না, ফলে শুধু আবাসন যাচ্ছে তা না, ভূগোল ছেড়ে পালিয়ে এসে লাভ নাই। আবার ঢাকায় যখন আসছেন তখন তো অপরাধের পরিমাণটা বাড়ছে। আপনি দেখেন ক্লাইমেট রিফিউজি বলছি আমরা, আমাদের কিন্তু এই যে আপনি ওই যে কুড়িগ্রাম বা গাইবান্ধা এই জায়গা থেকে যেই পরিমাণ মানুষগুলো ঢাকা আসছে, তো তারা এসে তো বস্তিতে থাকছে বা তারা তাদের নিজের প্রয়োজনেই কোনো না কোনো অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। এটা তো আমাদের সামাজিক ইকোসিস্টেমের আরেকটা ডাইমেনশন। বিশেষ করে আপনি যখন নদী নিয়ে কথা বলেন তখন এই ডালপালা অনেক দিকে ছড়ায়। আরেকটা বিরতি নিয়ে আসছি, দর্শক ফিরছে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে। আজকে আমরা নদী বন্যা ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা নদী ব্যবস্থাপনা, বিশেষ করে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে যে বন্যা হচ্ছে সেটি নিয়ে কথা বলছি, যে বন্যাটা সমস্যা নাকি নদী ব্যবস্থাপনা সমস্যা। মোহাম্মদ আলী, বিরতির আগে আপনি যে জায়গায় ছিলেন যে একটা সংকট আছে আমাদের, যে নদী তো ভরাট হয়ে যাচ্ছে বলে বন্যাটা দুর্যোগে পরিণত হচ্ছে, এবং এটি একটা বড় সমাধান হতে পারতো ভারত বাংলাদেশের যে আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনার ঠিকঠাক হলে হয়তো সংকটটা এত বড় হতো না। অবশ্যই এটা সঠিক বলেছেন। কারণ কি, আসলে আমাদের হাতে গোনা কয়েকটা নদী নিয়ে আমরা সুরমা কুশিয়ারা নিয়ে কথা বলি হয়তোবা, কিন্তু সুনামগঞ্জের এই জায়গায় দেখা যাচ্ছে 50টা নদী আছে যেটা মেঘালয় থেকে ছোট বড় আসছে। এটার পানি কিন্তু একেবারে রাতে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, সকালবেলা কিন্তু হঠাৎ করে সেই জায়গায় কিন্তু প্রচুর পানি বেড়ে যাচ্ছে, তার মানে কিন্তু তার যে ক্ষতি হচ্ছে। আবার যেই চুক্তিগুলো আমাদের মানে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আছে, এগুলোও তো দীর্ঘমেয়াদী চুক্তি না। আবার চুক্তিতে যেটা বলা আছে সেইভাবে আমরা যে সময় পানি দরকার সেভাবেও পাচ্ছি না, আবার যেই সময় হচ্ছে না আমরা দেখছি যে একসাথে সব গেট খুলে দিচ্ছে বা আমাদের এই দিকে সব ভেসে যাচ্ছে। তো এই জায়গায়ও তো জনগণের তো একটা মানে আছে, একটা ক্ষোভ আছে যে আসলে আমরা এটা পাচ্ছি না। তো এটার কারণে অবশ্যই আন্তদেশীয় এই সমঝোতাটা যদি শক্ত না হয় তাহলে তো আপনি এই ব্যবস্থাটা করতে পারবেন। এটা তো যেহেতু এই দুই দেশের নদী, সবার একটা এই সমন্বয়টা আসলে খুবই দরকার এবং কমিটমেন্টটা দরকার, যে না আমি আসলে তার ক্ষতিটা কোন লেভেলে করছি। এটাকে সরকারের, দুই দেশের সরকারকেই হইতে হবে, নমনীয় হইতে হবে এবং আগায় আসতে হবে। কিন্তু এখানে মূল সমস্যাটা হয় যে উজানের দেশ, যার দেশ থেকে পানিটা আসে,
উনি তো আগে ওনার নিজের স্বার্থটা দেখবেন। জি, তো উনি ওনার নিজের স্বার্থটা দেখতে গিয়ে তার প্রতিবেশী রাষ্ট্রের বা ভাটির দেশের কি ক্ষতি হচ্ছে, যেমন তিস্তা চুক্তি আটকে আছে, তো আসলে বলাই হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কারণে, তাই না? উনি ওনার জায়গায় ঠিক আছেন যে উনি তো উনি আগে নিজের স্বার্থ দেখবেন। এখন আপনি আটকে গঙ্গা যাচ্ছে চুক্তির ওইখানে। কথাও যদি চিন্তা করেন, সেটাও দেখবেন যে আসলে আমরা কত জায়গা থেকে পানি নিয়ে শেষে যেই পানিটুকু আছে এটাই চুক্তি করছি, তুমি 50 আমি 50। হ্যাঁ হ্যাঁ, তো এই যে আবার সেই 50ও তো আপনি পাচ্ছেন না। সেই 50ও পাচ্ছে না, রাইট। রাইট, এটি তো বড় আলোচনা। যে আমরা অধ্যাপক তৌহিন ওয়াদুদ, আলোচনাটা যেই জায়গাতে গেল যে নদীগুলো ঠিকঠাক থাকলে তো বন্যা নিয়ে আলোচনা করার দরকার হতো না, এবং সেই নদী ঠিক রাখার একটা বড় জায়গা হচ্ছে যে দুই দেশের মধ্যে যে বড় নদীগুলো, আন্তঃসীমান্ত নদীগুলো, এই নদীগুলোর ব্যবস্থাপনায়ও একটা সংকট আছে। সেই ব্যবস্থাপনা সংকটের কারণে বন্যাটা এখন আমরা বলছি দুর্যোগ। আপনি তিস্তার কথা বললেন তো, যে দেখা যাচ্ছে যে প্রচুর স্রোত কিন্তু আসলে গভীরতা নাই, তার হাঁটু সমান পানি। তাহলে এইখানে দুই দেশের নদীর ব্যবস্থাপনায় যে ঘাটতিটা, এটা কি বেসিক্যালি কূটনৈতিক সমস্যা? আচ্ছা, ধন্যবাদ। এখানে আমাদের নানান রকম কথা আছে। আমি একটা কথা এখানে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে 2011 সালে তিস্তা পানি বন্টন চুক্তি হয়নি, এই কথাটা ডাহা অসত্য। ডাহা অসত্য। অসত্য এই কারণে বলছি যে ওই বছর অর্থাৎ 2011 সালে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে লক্ষ লক্ষ কোটি রুপি দিয়েছে তাদের সেচ প্রকল্প বৃদ্ধি করবার জন্য। মনমোহন সিং বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসেন নাই বলে তিস্তার পানি বন্টন চুক্তি করা যায়নি। তাহলে কেন্দ্র থেকে যে সেচ প্রকল্পে টাকাটা দিয়েছে সেটি কে দিয়েছে? সেটি তো মনমোহন সিং দিয়েছেন। আমাদের কাছে তো সহজ প্রশ্ন যে ভারত তিস্তার সেচ প্রকল্প বৃদ্ধি করতে চায় নাকি তারা আসলে পানি দিতে চায়? এক। দুই নম্বর হচ্ছে যে তিস্তার পানি তো চলে যাচ্ছে বিহারে, তো বিহারে তো মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কতখানি কি করছেন? আরো কথা বলি, সেটা হচ্ছে যে তিস্তার কথা এখন ছেড়ে দিন, এখন তো তারা জল ঢাকার পানি নিচ্ছে, জল ঢাকার জন্য তারা খাল খনন শেষ করে ফেলেছে। তো জল ঢাকা তো হচ্ছে বাংলাদেশের ধরলা। তাহলে তিস্তা নদীর ছেড়ে তো এখন ধরলায় গেছে। ধরলায় যখন গেছে, ধরলা এবং তিস্তার মধ্যবর্তী আর যতগুলো নদী আছে, একটা নদীরও আর কোনো ভবিষ্যৎ নেই। এরপর জেনে রাখুন যে তারা এরপর কালজানি নদীর পানি প্রত্যাহার করবে। কালজানি মানে হচ্ছে আমাদের কালজানি আর গদাধর মিলে আমাদের হয়েছে দুধকুমার। আমাদের ওই নদীর পানি প্রত্যাহার করলে আমরা তোরসা, নীলকমল, ফুলকুমার, গিরাই, রত্নাই, এগুলো 12 মাসি সব নদীর ভবিষ্যৎ আমাদের অন্ধকার। রংপুর বিভাগে স্বীকৃত আন্তঃসীমান্ত নদী হচ্ছে মাত্র 18টি, আর আমরা স্বীকৃত আন্তঃসীমান্ত নদী অস্বীকৃত মানে স্বীকৃতি পাইনি, মানে মোট যদি আমরা বলি প্রায় 50টা আন্তঃসীমান্ত নদী আছে। তাহলে আপনি যে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, 2011 সালে যেই চালটা চেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক 2024 সালে এসে একই চাল চেলেছে। মনমোহন সিং যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছিলেন বলে আমরা ধারণা করি যে আপনি এই কথা বলবেন, ঠিক নরেন্দ্র মোদী আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই আলাপই করে করেছেন যে আমি পানি দিতে চাইবো কিংবা দল পাঠাতে চাইবো, কিন্তু আপনি আপনার জায়গাটা পরিষ্কার রাখবেন। এটি তো কোনো তামাশার আলাপ নয়। তুহিন ভাই, এটাও আপনি অন্যায়ভাবে পানি সরিয়ে নেবে আর কেন্দ্রীয় সরকার বলবে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার। তাহলে আমাদের যদি এখন ঢাকার সঙ্গে রংপুরের একটা চুক্তি হয়ে থাকে, আমরা রংপুর থেকে বললাম দেব না, এইসব কিন্তু একটা মানে মন গড়া গল্প। তুহিন ভাই, আরেকটা দেখেন তুহিন ভাই, এই যে তারা যে এনআরসি করছে, সিএএ করছে, নাগরিকত্ব সংশোধন আইন করছে, তো এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে, কিন্তু তারপরে কেন্দ্রীয় সরকার করছে। আমাদের সঙ্গে যে ল্যান্ড বাউন্ডারি চুক্তি হলো, স্থল সীমান্ত চুক্তি রেটিফাই করলো, সেটা তো আসামের এমপিরা বিরোধিতা করছে, তারপরে এটা হয়েছে। তার মানে কেন্দ্রীয় সরকার চাইলে তো হয়, তাই না? এটা রাজ্য সরকারের বিরোধিতা করে যদি তারা সিএ করতে পারে, এনআরসি করতে পারে, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করতে পারে, পানিতে গিয়ে আটকে গেল। তার মানে এখন তৌহিন ওয়াদুদ যে জায়গাটায় ফোকাস করলেন যে এখন তারা যদি দুধকুমার, বাংলাদেশের যেটি দুধকুমার এবং ওই অংশের যেটা মানে দুধকুমারের সেটার পানি প্রত্যাহার শুরু করলে তো নতুন আলোচনার সূত্রপাত হবে তখন আবার। মানে তখন তো আলোচনাটা বন্যার মধ্যে থাকবে না, তখন তো আপনার টোটাল নদী ব্যবস্থাপনা সংকট নিয়ে কথা বলতে হবে তখন। এবং একে একে আপনার সব নদীগুলোতেই কিন্তু একই অবস্থা হবে। তো ওই জায়গায় যদি স্বীকৃত 18টা, এটাতে যদি একটার পর একটা এরকম হতে থাকে, তাহলে তো ওই জায়গায় কিছুই হবে না। এখন যা একটু এমনিতেও তো একটা বড় সময়
আমাদের রংপুরে পানি থাকে না, সেই জায়গায় যদি যতটুকু থাকে সেটাও না হয়। আর এটা তো ইন্টারন্যাশনালি স্বীকৃত আইন আছে যে আসলে উপরের ভাগের যেই রাষ্ট্র থাকবে তারা এই ইন্টারন্যাশনাল নদীগুলোতে কিভাবে পানি দিবে, কি দিবে। আসলে এই জায়গাটা আসলে আমার দেশ থেকেও শক্তভাবে আসলে বলার লোক দরকার, যে প্রশাসনিকভাবে যে আমার আসলে আইন আছে, তো এটা তো চাইলেই আমি সব করে ফেলছি। তো এটা তো আমি স্ট্র্যাটেজিক্যালি এমন একটা জায়গায় আছি, আমার তো এই নদীর জন্য অন্য আইনের ক্ষেত্রে আমার বলতে হবে যে তুমি আমার দেশে ট্রানজিট নিবা, আমার এই জায়গাটা দিতে হবে। এই দর কষাকষির সাহস থাকতে হবে, তো যে আপনার তো দর কষাকষি করতে হবে। কারণ কি আমরা একটা জায়গায় দুর্বল আছি, তাদের দেখতে হবে তাদের দুর্বলতার জায়গাটা কি, এইগুলা তো চিন্তা করতে হবে। এটা তাহলেই কিনা সম্ভব। এই ছাড়া তো আসলে দিনের পর দিন আমার জেলে বলি, আমার কৃষক বলি, আমার মানুষ যারা এটার উপর নির্ভরশীল, তারা পানি পাবে না, এটা হইতে পারে না। তার মানে শেখ রোকন, এইখানে মূল সমস্যাটা বারবার যেখানে আটকে যাচ্ছে যে আমাদের দুই দেশের মানে বন্ধুপ্রতিম বলি আমরা, কিন্তু যে ধরনের নেগোসিয়েশন করার দরকার সেইখানেই আমরা আসলে রেজাল্টটা পাচ্ছি না, তাই তো শেষ পর্যন্ত? সেটা এটা এক বাক্যে আমি বলতেই পারি যে যেখানে নেগোসিয়েশন করা দরকার সেখানে পাচ্ছি না। নেগোসিয়েশন করতেছি কিনা, তারপর আমরা যা নিয়ে কথা বলার কথা সেটা বলছি কিনা। আমরা বন্যা নিয়ে কথা বলছি এখানে, তাই তো? কিন্তু আমাদের আসলে ফোকাস করা দরকার নদী ব্যবস্থাপনা, তাহলে হবে না। আমাদের আসলে আমি মীর মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে খুব বিনয়ের সঙ্গে একটু দ্বিমত করতে চাই যে জলবায়ু পরিবর্তনটা, বন্যা, নদী ব্যবস্থাপনা, এই ক্ষেত্রে আমার একটু অ্যালার্জি আছে। এটা আসলে ফোকাস না। জলবায়ু পরিবর্তনের কাঁধে বন্দুক রাখা যাবে না। ধরেন না, ওটা একটা কারণ, ওটা সবই না, একেবারে 101টা কারণ আছে, এর মধ্যে একটা কারণ। কিন্তু 100 কারণ আপনার দেশের মধ্যে। আপনি বুড়িগঙ্গা আজকে দূষিত, সেটা কি জলবায়ু পরিবর্তন এসে করছে? না। আজকে আমরা হাওরের মধ্যে বাঁধ বানাচ্ছি, নানা রাস্তাঘাট বানাচ্ছি, এটা জলবায়ু পরিবর্তনের ঘাড়ে আমি আপনার সাথে একেবারেই একমত। তুহিন ভাই নদী ঘাঘটের মুখ বন্ধ করে দিয়েছি তিস্তার সঙ্গে, তো সেটা কি জলবায়ু পরিবর্তনের দায়? তো ফলে আমার মনে হয় যে কথাগুলো বলা দরকার, যে আলোচনাগুলো হওয়া দরকার, সেটা হচ্ছে না। আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কটা একটু প্রতীকী। আমাদের কথা ছিল যে আমরা তিস্তা করব, তখন ফেনী চুক্তি হতে দেখলাম। আমাদের কথা ছিল যে আচ্ছা এখন গঙ্গার রিনিউ করা হবে, তখন আমরা কুশিয়ারা চুক্তি হতে দেখলাম। কুশিয়ারা চুক্তির ইয়েটা কি, যে আমাদের একটা রহিমপুর খাল ছিল, সেটার মুখ নিজেরা বন্ধ করছি, তখন ভারত কিছু বলে নাই যে আচ্ছা ঠিক আছে বন্ধ করো। যখন খুলতে গেছি তখন বলছে যে না, এটা তো আন্তঃসীমান্ত খাল, এটা খোলা যাবে না। তার মানে এইটা রহিমপুর খালটাকে আমি বলি যে এটা একটা কেস স্টাডি, যে বাংলাদেশ কিভাবে নিজের প্যাচ লাগায়। তো রহিমপুর খালে কেন একটা পানি উন্নয়ন বোর্ডের পাম্প বসাতে হবে? প্রাকৃতিক খাল, ওটা ঢালুটাই এরকম চলে আসবে। কারণ ওখানে হয়তো কোনো একজন ঠিকাদারের প্রকল্প দরকার, কোনো একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের একটা প্রকল্প দরকার, কমিশন দরকার। তো ফলে পাম্প বসাতে গেছে, খাল বন্ধ করছে এবং আলোচনাটা অন্য জায়গায় চলে গেছে এবং বলা হলো ঠিক আছে তোমরা ফেনী দিয়েছো, আমরা কুশিয়ারা দিলাম। আসলে কোনোটাই দেয়া, আমাদের দরকার ছিল আসলে তিস্তা, দরকার ছিল ব্রহ্মপুত্র নিয়ে আলোচনা, রিনিউ, ওই গঙ্গা নিয়ে রিনিউ। তো ফলে পুরো যে প্যারাডাইমটা, সেটা একটা হেজি ব্যাপার আছে। এবং এইটা একটা জলবায়ু পরিবর্তনটা যখন আমরা এখানে বলি, তখন আসলে এই যে স্থানীয় এবং আঞ্চলিক ফ্যাক্টরগুলো, যেগুলো আসলে 101টা কারণের মধ্যে 100টা কারণ যেখানে, সেগুলো এটা আমি আপনার সাথে একমত। কারণ কি আসলে আমাদের যে নদীগুলো রয়েছে, আমরা তো দেখছি, আমরা অনেক সময় কেউ 1000 বলছি, তো সেইটার মধ্যে দেখা যাচ্ছে 200তেও আমার পানি নাই। ওইভাবে চিন্তা করলে আরো কমে, ওইভাবে পানি নাই। তো এখন সব নদীগুলোতে এমনি সংকুচিত হয়ে গেছে। সংকুচিত হওয়ার পাশাপাশি যে খালগুলো ছিল সেইগুলো আটকিয়েছি। তো এগুলো তো আমরা নিজেরাই করছি। এখন এই জায়গাটা যদি করি তাহলে অন্যগুলো সেইভাবে চিন্তা করলে, জলবায়ু পরিবর্তনটা গ্লোবাল ব্যাপার, এখানে বাংলাদেশের পার্ট আছে খুবই কম, এবং এইটা শুধু বাংলাদেশের বাউন্ডারির মধ্যে হবে না। জলবায়ু পরিবর্তন হলে এই দক্ষিণ এশিয়ার সবগুলো দেশেরই একই অবস্থা, গ্লোবালি এই অবস্থা। আরেকটা বিরতি না দর্শক, ফিরছি আরেকটা ছোট্ট বিরতি। আজকে আমরা নদী ও বন্যা ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের বিভিন্ন জেলা, বিশেষ করে 18টির মতো জেলায় এই মুহূর্তে বন্যা হচ্ছে।
তার কারণটা কি? বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেখানে বন্যা হবে, প্রতি বছরই বন্যা হবে, এটি স্বাভাবিক। আষাঢ় শ্রাবণ মাসে বন্যা হবে, এটি বাংলাদেশের কৃষির জন্য, মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজনীয়। কিন্তু তারপরে আমরা বন্যাকে দেখছি এখন দুর্যোগে পরিণত হচ্ছে, এবং তার পেছনে প্রধানত কারণটি যেটি বলা হচ্ছে যে নদীর যে পানি ধারণ করবার ক্ষমতা, নদীর সেই ক্ষমতাটি নেই। নদী ভরাট হয়ে গেছে, পলি জমে জমে তার যে শক্তি, তার যে ধারণ ক্ষমতা, সেটি কমে যাওয়ার ফলে এখন বন্যা দুর্যোগে পরিণত হচ্ছে। তার মানে এই জায়গা থেকে বেরোনোর উপায়টা কি সেরকম? যেহেতু প্রশ্নটা করছি যে বন্যা সমস্যা নাকি নদী ব্যবস্থাপনা সমস্যা, এই ম্যানেজমেন্টটা হবে কি করে তাহলে এখন? আমার কাছে মনে হয় যে এইটার খুব ভালো হতো যদি শুরু থেকে আমরা করতে পারতাম যে আমার ব্যবস্থা একটা, আমরা উচ্চারণ করতে চাই না, আমাদের এখানে বলে যে এইটা চাই না অমুক সামলা। আচ্ছা, তো এরকম আমরা আসলে ব্যবস্থাপনা চাই না, আমরা দুর্যোগ সামলাবো কিভাবে, সেইটাতে কিছু করার দরকার নেই। করণীয় হচ্ছে যে নদীকে নদীর মতো থাকতে দেন, রাইট, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেন। কিন্তু এখন তো অলরেডি নদীগুলো তো সিলটেড হতে হতে অনেক ভরাট হয়ে গেছে। এই কথা বলে আমিন ভাই খনন প্রকল্প নেওয়া হয়েছে, আমি আছি, এবং খননের পরে নদী খাল হয়েছে। বহুবার খননের পক্ষে তুহিন ভাই বলেছেন, আমরা বলেছি আগে, এবং নদী খননের পরে খাল হয়েছে। এখন নিজেদেরকে আক্ষেপ করি যে এখন ফলে আমরা একটু এই অবস্থানে গেছি যে দরকার নাই, প্রকৃতি ঠিক করে নেবে। সুন্দরবনে আপনার মনে আছে সিডরের পরে নিশাত স্যার বলেছিলেন যে সুন্দরবনের দরকার নাই, ওখানে থাকুক, কেউ যায় না ওখানে। এখনো আমার মনে হয় যে নদীকে নদীর মতো থাকতে দেন, হাওরকে হাওরের মতো থাকতে দেন, কেউ যায়েন না ওখানে। আপনি খনন করতে গিয়ে আপনি এটাকে খাল বানায়েন না, খনন করতে গিয়ে, প্রকল্প নিতে গিয়ে, কালভার্ট বসাতে গিয়ে, ব্রিজ বসাতে গিয়ে আমরা ফেড আপ হয়ে গেছি। মানে এটা একটা এখন চারিদিকে প্রকল্প। আমরা রসিকতা করে বলি যে বাংলাদেশ এখন একটা প্রকল্প রাষ্ট্র, মানে আপনি সব দিকে খালি প্রকল্প। এবং যদি করতেই হয়, আপনি বললেন যে একটা পর্যায়ে গেছে, সেখানে এই যে এখন যে মিলিয়ন ডলার বিলিয়ন ডলারের প্রকল্প, এগুলো খুবই বিপজ্জনক। লালন ফকিরের একটা গান আমি আরেকবার আপনার অনুষ্ঠানে বলেছিলাম এখানে, যে আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দানা, আমি হলাম জনম কানা, না পাই দেখিতে। তো যদি করতে হয়, আমাদের প্রকৃতি সম্মত ব্যবস্থা হাজার বছর ধরে বাঙালি জনগোষ্ঠী, বাংলাদেশের মানুষ চর্চা করেছে, সেগুলো করেন। আপনি ব্যান্ডেলিং করেন, মানে বাংলাদেশের নদী ব্যবস্থাপনা আবার নেদারল্যান্ড থেকে এসে করার দরকার নাই। এটা কিন্তু একটা বাস্তবতা যে আমরা আসলে এই নদী ব্যবস্থাপনার জন্য যাকে নিয়ে আসছি তাকে দেখা যাচ্ছে, আপনি যে নেদারল্যান্ড বলছেন, নেদারল্যান্ড, কিন্তু এখন নেদারল্যান্ডের যে দেশের নদী সিস্টেম আর বাংলাদেশের নদীর সিস্টেম তো এক না, সম্পূর্ণ আলাদা। তারা নিয়ে যাচ্ছে এখন এখান থেকে, নিয়ে যাচ্ছে। আমি কপি পেস্ট, অথচ আমার দেশে হাজার বছর ধরে এই দেশের মানুষ তো নদী ম্যানেজ করেছে। আমিন ভাই আমাকে একটা ওয়ার্কশপে নিয়ে গেছে নেদারল্যান্ডে, গিয়ে বলছে যে বন্যার সামাজিক প্রেক্ষিতটা কিভাবে মোকাবেলা করো। তো আমি বললাম যে দেখো, এটা তোমাদের এখানে বলাই যাবে না, কারণ আমরা আমাদের মেয়ের নাম রাখি বন্যা। রাইট, তুমি তোমার মেয়ের নাম কি ফ্লাড রাখবা কখনো? বৃষ্টিও তো নাম আছে, বৃষ্টি, মেঘ আছে, প্রকৃতির সব, মানে যে খারাপ শব্দ যেগুলো ধরেন, বন্যা আমরা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মানুষকে গ্রহণ করছে তো, সে মেঘ, বৃষ্টি, রোদ সবই তো মানুষের নাম। অবশ্যই। আর আরেকটা বড় বিষয় হচ্ছে কি, একেবারে মোটা দাগে যদি বলি যে আসলে ওই আপনাদের সাথে একমত যে আসলে আমার দেশে আসলে এটা বন্যা ব্যবস্থাপনা আমরা করতে পারছি না বা কি অবস্থায় আছি, কারণ আপনি প্রকৃতিকে যখনই ডিস্টার্ব করবেন, ও আপনাকে কিন্তু দ্বিগুণ ভাবে প্রতিশোধ নেবে। আজকে আপনি দখল করতেছেন, আটকাচ্ছেন, নদী চিকন করছেন, ও কিছু বলবে না, কিন্তু এক সময় এমন ভাবে আসবে, মানে এটা বলাই হয় যে আপনি যখন নদীর কাছে যাবেন না, এটা বোধহয় তিস্তা পুরাণে, মানে দেবেশ রায়ের উপন্যাসে আছে লাইনটা, বোধহয় এরকম, হুবহু মনে হচ্ছে না? তুহিন ভাই লিখেছিলেন যে আপনি যখন নদীর কাছে যাওয়া বন্ধ করে দেবে, নদী আপনার ঘরে ঢুকবে। আর আগে হচ্ছে কি, আমরা নদীটাকে এইভাবে যেভাবে দখল দূষণ করছি, আগে কিন্তু নদীর সাথে মানুষের একটা প্রেম ছিল, মানুষ নদীতে গোসল করত, নদীর পানি ব্যবহার করতো বিভিন্ন ভাবে, কিন্তু মানে বাচ্চারাও নদীর কাছে যেত, কিন্তু এখন কিন্তু নদীর কাছে, ঢাকা শহরের কেউ নদী চিনেই না, দেখেও না। দেখেন, রাইট। আমি একদম শেষ পর্যায়ে, যেহেতু তুহিন আদুদ একদম 1-2 মিনিটে যদি আপনি শেষ করতে পারেন, যে আমরা বন্যা হবে এটা আমরা মনেই করি, এটা হওয়া উচিত, কিন্তু এখন যেই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে নদীগুলো, এখান থেকে বেরোনোর শর্টকাট তো পথ নিশ্চয়ই নাই। তাহলে এই ম্যানেজমেন্টটা এখন কি করে হবে আসলে? আচ্ছা, অনেকগুলো কথা হয়েছে, একটা দিক বাদ গেছে, আমি সেই জায়গাটায় বলতে চাই। আগে অনেকগুলো কথা বলেছি, সেটি হচ্ছে যে আমাদের যে সেতুগুলো হয়, আমাদের কিন্তু অনেকগুলো বন্যা আছে যেগুলো আসলে বন্যা নয়, জলাবদ্ধতা, এবং এই জলাবদ্ধতা কিন্তু আমাদের সেতুজনিত কারণে। এই হিসেবটা কি আমরা করে রেখেছি? আমরা যে অনেক জায়গায় সেতু ছাড়া সড়ক বানিয়েছি, অনেক জায়গায় সেতু এত ছোট ছোট করে দিয়েছে যে পানি নেমে যেতে অনেক দিন সময় প্রয়োজন হয়। আমাদের বিলের পানি কি আমরা নদীতে যেতে দেই?
এই যে একটা অব্যবস্থাপনা, আমার কাছে মনে হয় যে সরকারের একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করা দরকার, যে জলাবদ্ধতা জনিত কারণে প্রতি বছর কি পরিমাণ ক্ষতি হয়, এই ক্ষতির পরিমাণটাও আমাদের নির্ধারণ করা দরকার। তা না হলে পরে যেভাবে, আমি গত সপ্তাহ 2 সপ্তাহ আগের কথা বলি, একজন জেলা প্রশাসকের কাছে একজন এলজিইডির ইঞ্জিনিয়ারকে আমরা ডেকে নিয়ে এসেছি কথা বলবার জন্য। তাকে বলেছি, এখানে যে আপনি ছোট্ট ব্রিজটা করছেন, এখানে তো পানির প্রবাহটা অনেক বড়, আপনি কি করবেন এখন? উনি অনেকক্ষণ থেকে বলছেন, আচ্ছা তাহলে আমরা আগামী বছর ওখানে আরেকটা ব্রিজ করে দেব। তা বললাম, তাহলে তো দুটো ব্রিজ করতে হবে, দুই দিকে প্রকল্প মাঝখানে। পরে শেষ পর্যন্ত বলছে যে তাহলে আমরা এটা একটা এক্সটেনশন করে দেব আগামী বছরে। একজন ইঞ্জিনিয়ার, তাকে, আমি বাংলার শিক্ষক, নদী নিয়ে কাজ করি, আমার চোখ দিয়ে ইঞ্জিনিয়ারকে দেখিয়ে দিতে হয় যে সেতুটা এই মাপে করতে হয়। তার মানে এই প্রকৌশলিত বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো এরকম নদী মারা যে সমস্ত প্রকল্প আছে, আমাদের বিএডিসি বলি, আমরা আমাদের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বলি, আমরা পানি উন্নয়ন বোর্ড বলি, এরা নদী খননের নামে এখন দেখি এলজিইডি নদীর ভিতরে পুকুর বানাচ্ছে। মানে এলজিইডিও নদীতে নেমে গেছে। মৎস্য বিভাগ যেহেতু নদী খনন করতে পারে না, একটা করে নদীকে কেটে কেটে অনেকগুলো পুকুর বানাচ্ছে। ছোট নদী সব মারছে এলজিইডি, বক্স কালভার্ট করে সব নদী মারা হয়েছে। কিন্তু বন্যার বড় বড় কারণ। রাইট। শেখ রোকন, আমরা একদম প্রায় শেষ পর্যায়ে। এই যে অবস্থাটা, সবকিছু চারিদিকে প্রকল্প করতে করতে নদীগুলোকে শেষ করলাম, তাই না? এবং আপনি যে কথাটা বললেন যে এখন নদীকে নদীর মতো থাকতে দাও, সেজন্য রাষ্ট্রের একটা পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। এবং নদী নিয়ে আমরা এই সময় আমাদের যিনি প্রধানমন্ত্রী, তার কথাবার্তা আমরা যেটা বুঝি, নদীর প্রতি ওনার একটা সংবেদনশীলতা আছে, কিন্তু তারপরেও প্রত্যেক সপ্তাহে এই একই কথা বলতে হয় আমাদের। তার মানে কি, পলিটিক্যাল কমিটমেন্ট আছে, কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে ঝামেলাটা হচ্ছে। একদমই। ফলে সেখান থেকে আপনি বেরোবেন কি করে? আমাদের তো পলিটিক্যাল কমিটমেন্ট গত 15 বছর 10 বছর দিয়ে আপনি দেখেন যে নদীর ক্ষেত্রে হাই। সংবিধানে আমরা পরিবেশ রক্ষার কথা যুক্ত করছি, পঞ্চদশ সংসদ, নদী রক্ষা কমিশন হয়েছে, নদী আইন হয়েছে, পানি আইন হয়েছে, এবং অনেক নদীতে প্রচুর অভিযান হয়েছে, উচ্ছেদ অভিযান হয়েছে, অনেকগুলো হয়েছে। আমি একবার হিসাব করেছিলাম যে আমাদের 31টা আইন আছে যেগুলো নদীর পক্ষে সম্পর্কিত। তো ফলে আইন আর দরকার নাই। এখন হলো যে এই নীতি, মাঠ পর্যায়ে, যেমন যেটা বললেন যে একজন ইঞ্জিনিয়ারকে বাংলা শিক্ষক ওনার বুঝাইতে হচ্ছে যে এই নদীতে এইভাবে সেতু করা যাবে না। তার মানে মাঠ পর্যায়ে যারা এই ডিজাইন করছেন, যারা ঠিকাদার, যারা এই মাল সরবরাহ করেন, এবং যারা মাঠ পর্যায়ে এই বাস্তবায়নের সঙ্গে যুক্ত, ওনাদের আসলে নদী বোধটা বোধ হয়, এবং এটা মাঠ পর্যায়ে যারা, তাদেরকে তো তারা প্রতিনিধিত্ব করে। ধরেন এলজিইডির কথা তুহিন ভাই বলছেন, তো বাংলাদেশে নদী মারা শুরু করছে কিন্তু এলজিইডি, রাইট? কারণ নদীগুলো বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা বড় ব্যাপার হলো নদীর সঙ্গে আপনার বিলের সম্পর্ক থাকতে হবে, উপনদী, শাখা নদী, খালের সম্পর্ক থাকতে হবে। সেগুলো সব বন্ধ করা শুরু করছে স্লুইস গেট দিয়ে, কালভার্ট দিয়ে বন্ধ করে, গ্রোথ সেন্টার করে এলজিইডিতে। ফলে এটা সেন্ট্রাল পর্যায়ে এগুলোকে শিক্ষা দেওয়ার ব্যাপার আছে, আর মাঠ পর্যায়ে এটার সঙ্গে সুশাসনের সম্পর্ক জড়িত। আপনি যদি সুশাসন, দুর্নীতি, রাজনৈতিক অধিকারের প্রশ্নটা সরায় রেখে শুধু নদীর কথা বলি আমরা, উন্নত হবে, তাহলে এটা হচ্ছে শুধু আপনি কাসিমের খোলসের মধ্যে ঠক ঠক করা। না, আপনি সঠিক বলছেন। এবং দেখেন, এই ব্রিজগুলো করার আগেও কিন্তু ফিজিবিলিটি স্টাডি করছে, বা দেখা যাচ্ছে কাজ শুরু হয়ে গেছে, এরপরে ফিজিবিলিটি স্টাডি করছে। আসলে এই জায়গায় আসলে আমার ব্রিজ কালভার্টটা দরকার আছে কিনা, বা একটা নদীর উপর আমি কতগুলো করব, তাকে আমি কতভাবে ডিস্টার্ব করব, এগুলো দরকার আছে। কারণ কি, এই জায়গাগুলো থেকে যদি আমরা সরে আসতে না পারি, তাহলে কিন্তু আমাদের এটা ভবিষ্যৎ আরো খারাপ। এবং মেজর যে নদীগুলো আছে, এই জায়গাটাকে কিভাবে দখলমুক্ত করা যায়, যাতে মিনিমাম ভাবে আমি অন্তত আমার পানিটা যেতে দিতে পারি, এই ব্যবস্থা। অনেক ধন্যবাদ। অনলাইনে যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা সেটি প্রত্যাশা করি, চারিদিকে প্রকল্পের ছড়াছড়ি, কিন্তু নদী বাঁচাতে গিয়ে এমন কোনো প্রকল্প নেওয়া না হোক যেটি আমরা জোর দাবি জানি, যাতে করে নদী আরও ক্ষতিগ্রস্ত হয়। এবং এখন নদীগুলো ভরাট হতে হতে এমন অবস্থায় গিয়েছে যে এখন একটু বেশি বৃষ্টি হলে সেটা বন্যা হচ্ছে। ফলে আমরা চাই নদীগুলো নদীর মতো থাকুক, নদীকে ডিস্টার্ব করার প্রয়োজন নেই। ভালো থাকবেন।